হাই, সবাই ভালো আছো তো? আমরা রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন চ্যাপ্টারটা পড়ছিলাম। সেই চ্যাপ্টারের আজকে যে পার্টটা পড়বো আমরা ভিএসইপিআর থিওরি। এর ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি বা তত্ত্ব। 1957 সালে গিলেস্পি এবং লাইহলম বলে দুজন বিজ্ঞানী এই ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরির প্রবর্তন করেছিলেন। এখন এই তত্ত্বটা থেকে আমরা কি করতে পারবো না, এই তত্ত্বটা থেকে প্রথমে হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার অর্থাৎ সমযোজী যৌগের যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্সের মানে বাইরের কক্ষে ইলেকট্রন পেয়ার যখন যৌগ গঠন করে তখন সেই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রনের জোড় তৈরি হয়। এখন এই ইলেকট্রন জোড় গুলো দু প্রকার, একটা হচ্ছে বন্ড পেয়ার মানে বন্ধন ইলেকট্রন জোড়, আর একটা হচ্ছে লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ঠিক আছে, এখন এই বন্ড পেয়ার আবার টু টাইপস, সিগমা বন্ড পেয়ার, পাই বন্ড পেয়ার। এখন এই কেন্দ্রীয় পরমাণুর সিগমা বন্ড পেয়ার আর লোন পেয়ার নিয়ে যতগুলো ইলেকট্রন জোড় তৈরি হবে সেই ইলেকট্রন জোড়ের সাপেক্ষে যৌগটার গঠনাকৃতি কি হবে সেটা আমরা ভিএসইপিআর থেকে ব্যাখ্যা করতে পারি। এখন ভিএসইপিআর তত্ত্বের যে বিষয়গুলো আছে তার প্রথম যেটা হচ্ছে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড় মানে সিগমা ইলেকট্রন জোড় এবং লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট যে ইলেকট্রন জোড় সেই সংখ্যার সাহায্যে আমরা সমযোজী যৌগটির একটি গঠন, জ্যামিতিক গঠন পাই। কিরকম? যদি সিগমা আর লোন পেয়ার এর ইলেকট্রন জোড় যদি 2 হয় তাহলে সেই গঠনটা হবে সরল রৈখিক। যদি 3 হয় তাহলে ত্রিকোণীয় সমতলীয়। যদি 4 হয় চতুস্তলকীয়। যদি 5 হয় টিবিপি ট্রাইগোনাল বাইপিরামিডাল ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। 6 হলে অষ্টতলকীয় আর 7 হলে পঞ্চতলীয় দ্বিপিরামিডীয়, যেগুলো আমরা সংকরায়ন থেকে অলরেডি শিখেছি এই গঠনাকৃতিগুলো কিরকম হয়। ঠিক আছে, তাহলে ভিএসইপিআর তত্ত্বের প্রথম পয়েন্টটা হলো সমযোজী যৌগে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে বন্ধন ইলেকট্রন জোড় অর্থাৎ সিগমা এবং লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট সংখ্যা থেকে আমরা সমযোজী যৌগটার জ্যামিতিক গঠনাকৃতি পাবো। এবং এই সিগমা আর লোন পেয়ার ইলেকট্রন জোড় যদি 2 হয় সরলরৈখিক, 3 হলে, 4 হলে, 5 হলে, 6 হলে, 7 হলে এই
জ্যামিতিক গঠনাকৃতি হবে। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে আমরা কেন্দ্রীয় পরমাণুর এই সিগমা আর লোন পেয়ার যে ইলেকট্রন জোড় আমরা কি করে পাবো সেটা আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। কিভাবে না, যে কোনো সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণুর প্রথমে মোট ইলেকট্রন জোড় বার করব। কিভাবে? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ হয়েছে। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের অর্থাৎ বাইরের কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা হয়েছে। এক্সটা হচ্ছে প্রান্তীয় মৌলের সংখ্যা গুণিতক যোজ্যতা, প্রান্তীয় মৌলের সংখ্যা গুণিতক যোজ্যতা। সিটা কি? সেই একই যেটা আমরা সংকরায়নের সময় ব্যবহার করেছিলাম, ক্যাটায়নের চার্জ, আর এটা হচ্ছে অ্যানায়নের চার্জ। এখন এই যে প্রান্তীয় মৌলের সংখ্যা ইনটু তার যোজ্যতা, প্রান্তীয় মৌলের সংখ্যা একের বেশি হতে পারে এবং আলাদা আলাদা হতে পারে। তখন কি করতে হবে? যতগুলো প্রান্তীয় মৌল থাকবে ততগুলো প্রান্তীয় মৌলের ক্ষেত্রে এটা ব্যবহার করব। কারো সংখ্যা 1 যোজ্যতা 1, কারো সংখ্যা 2 যোজ্যতা 3, ইত্যাদি ইত্যাদি হতে পারে। সেই জন্য এটাকে আমরা লিখি সামেশন, মানে যতগুলো পাবো ততগুলো এইটা করে যোগ করব, তবেই আমরা এক্স এর মানটা পাবো। ঠিক আছে, যেমন দু একটা একটু উদাহরণ দেখা যাবে। তাহলে প্রথমেই আসছি আমরা H2। তাহলে মোট ইলেকট্রন জোড় সমান হাফ অফ কেন্দ্রীয় মৌল অক্সিজেন, যার বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, প্লাস প্রান্তীয় মৌলের সংখ্যা 2 ইন্টু তার যোজ্যতা, প্লাস মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন কিছু নেই, ওটা কিছু হলো না, সো 4। ঠিক আছে, এবার হচ্ছে মোট যে ইলেকট্রন জোড় পেলাম সেই মোট ইলেকট্রন জোড়ের মধ্যে সিগমা, পাই আর লোন পেয়ার আছে। তাহলে সিগমা ইলেকট্রন জোড় সমান কি হচ্ছে না প্রান্তীয় মৌলের সংখ্যা। তাহলে প্রান্তীয় মৌল এখানে কটা আছে? 2। এবার হচ্ছে পাই ইলেকট্রন জোড় সমান কি বলেছি? প্রান্তীয় মৌলের সংখ্যা পাই ইলেকট্রন জোড়টা কি করে পাবো না প্রান্তীয় মৌলের সংখ্যা গুণিতক যোজ্যতা মাইনাস 1। যোজ্যতা মাইনাস 1 কেন 1 করা হলো? কারণ এই 1টা প্রথমে সিগমা ইলেকট্রন জোড়ে চলে গেছে। তাহলে এক্ষেত্রে কত হবে না প্রান্তীয় মৌলের সংখ্যা 2 ইন্টু যোজ্যতা 1 মাইনাস 1 মানে 0। এবার হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন জোড়, এইটা সমান হবে মোট ইলেকট্রন জোড় মাইনাস সিগমা প্লাস পাই ইলেকট্রন জোড়। তাহলে এটা কত হবে? আমাদের মোট ছিল 4টে আর সিগমা 2, পাই 0, 2 4 মাইনাস 2 মানে 2 হয়েছে। এরপর বন্ধন গঠনের জন্য স্ট্রাকচার গঠনের জন্য কার্যকরী ইলেকট্রন জোড় সমান কি? সিগমা প্লাস লোন পেয়ার এইটা। তাহলে সিগমা প্লাস লোন পেয়ার সমান কত হলো? 2 প্লাস 2 মানে 4, আর 4 মানে কি? চতুস্থলকীয়। তাহলে ওয়াটারের গঠনটা হবে এইটা, যেখানে 2 হাইড্রোজেন, এই যে সিগমা ইলেকট্রন জোড় 2, এখানে 2, এখানে 2,
আর পাই ইলেকট্রন জোড় নেই। এবার লোন পেয়ার দুটো, সো এখানে দুটো, এখানে দুটো। এই হচ্ছে ছোট্ট একটা রুলস, নিয়ম, যেটা আমাদের মনে রাখতে হবে স্ট্রাকচার গঠনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা মোট ইলেকট্রন জোড় বার করব। মোট ইলেকট্রন জোড় কি করে বার করতে হবে সেটা আমরা বলে দিলাম। তারপরে সিগমা ইলেকট্রন জোড় মানে প্রান্তীয় মৌলের সংখ্যা, তারপরে পাই ইলেকট্রন জোড় প্রান্তীয় মৌলের সংখ্যা ইন্টু যোজ্যতা -1, তারপর হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে মোট ইলেকট্রন জোড় মাইনাস সিগমা প্লাস পাই। এরপরে একটা উদাহরণ হচ্ছে যেমন HCO2F2। ঠিক আছে, তাহলে মোট ইলেকট্রন জোড় সমান হাফ অফ, এখানে জেনন কেন্দ্রীয় মৌল 8টা প্লাস, এখানে দেখো প্রান্তীয় মৌল দু রকম আছে, অক্সিজেন আর ফ্লোরিন। তাহলে প্রান্তীয় মৌলের সংখ্যা অক্সিজেন দুটো ইন্টু তার যোজ্যতা প্লাস ফ্লোরিন দুটো ইন্টু তার যোজ্যতা, এটা ক্যাটায়ন অ্যানায়ন কিছু নেই। তাহলে 2 দিয়ে 4, 4 আর 2 6, 8 আর 6 14 মানে 7 হলো। এবার সিগমা ইলেকট্রন জোড় মানে কি বলেছি, প্রান্তীয় মৌলের সংখ্যা 2 2 4, পাই ইলেকট্রন জোড় সমান কি বলেছি, প্রান্তীয় মৌলের সংখ্যা গুণিতক যোজ্যতা -1, তাহলে 2 - 1 প্লাস প্রান্তীয় মৌলের সংখ্যা গুণিতক যোজ্যতা -1, তাহলে কত হলো 2 হলো। আর লোন পেয়ার ইলেকট্রন জোড় তাহলে কত হলো 7 - 4 আর 2 6 মানে 1টা হয়েছে। তাহলে কার্যকরী ইলেকট্রন জোড় তাহলে কত হলো, সিগমা আর লোন পেয়ার মানে 4 আর 1 মানে কত হলো 5। এবার 5 মানে কি স্ট্রাকচার, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, তাহলে XC ত্রিকোণীয় আর দ্বিপিরামিডীয়। তাহলে এই অ্যাক্সিয়াল বন্ডে কাকে রাখবো বলেছি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে রাখতে হবে। অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে ফ্লোরিন, এখানে অক্সিজেন। ঠিক আছে, তাহলে সিগমা ইলেকট্রন যে 4টে, 1টা 2টো 3টে 4টে। এবার পাই বন্ধন দুটো, 1টা 2টো আর লোন পেয়ার 1টা। ঠিক আছে, এই হচ্ছে তোমার ভিএসি পেয়ার দিয়ে স্ট্রাকচার বার করার নিয়ম। আরো ধরো একটা উদাহরণ করে দেওয়া যাক, যেমন ধরো SO4 2-, তাহলে মোট ইলেকট্রন জোড় সমান হাফ অফ, এখানে সালফার কেন্দ্রীয় মৌল 6টা প্লাস অক্সিজেন প্রান্তীয় মৌল 4টে ইন্টু তার যোজ্যতা প্লাস অ্যানায়ন হলো। তাহলে 4 2 8 আর 6 14 15 16 মানে 8। তাহলে সিগমা ইলেকট্রন জোড় 4টে, পাই ইলেকট্রন জোড় কত হবে 4 - 2 - 1 মানে 4, আর লোন পেয়ার কত হবে 8 - 8 0। তাহলে কার্যকরী ইলেকট্রন জোড় মানে সিগমা আর লোন পেয়ার কত হলো 4, তাহলে 4 মানে কি sp3 1 এটা। এবার প্রথমে 4টে সিগমা বন্ড হয়ে গেল। এবার পাই বন্ড আছে 4টে, সেই পাই বন্ড 4টে মানে কি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা অক্সিজেনে একটা করে লোন পেয়ার আছে, এই অযুগ্ম ইলেকট্রন আছে 6টা, তো 6টার মধ্যে অক্সিজেনেরও বাইরে কক্ষে 6টা, সালফারেরও 6টা, 6টা মানে 1 2 3 4 5 6, তাই তো। তাহলে এরও বাইরে কক্ষে 6টা ইলেকট্রন ছিল, তার মধ্যে 6টা কি হয়েছে, ওই কি বলে সালফারের বাইরে কক্ষে দুটো, এই 4টে জোড়া দুটো একা একা আছে। তার মধ্যে কিভাবে বন্ধন করে, তার মধ্যে
চারটে বন্ধন করে গেল। প্রথমে ধরো একটা, দুটো, আর এখান থেকে একটা নিয়ে চারটে হলো। তাহলে এখনো দুটো অযুগ্ম ইলেকট্রনের পড়ে আছে সালফারের, সেটা এখানে একটা পাই বন্ড হলো আর এটা একটা পাই বন্ড হলো। আর অক্সিজেনের এখন এখানে পাই বন্ড হওয়ার কথা ছিল চারটে, প্রথমে দুটো হয়েছে, এখনো দুটো হওয়া দরকার, কিন্তু সেটা কি করে হবে, সালফার তো আর নেই, কিন্তু এখানে SO4 2-, তাহলে এইখানে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা মাইনাস, এ একটা ইলেকট্রন নিয়ে এ একটা মাইনাস, এই হচ্ছে SO4 2-। অর্থাৎ যেগুলো অ্যানায়ন তাদের যে ইলেকট্রন জোড় সেটা অ্যাকচুয়ালি পাই বন্ড হিসাবেই ধরা হয়। কেন হয় না, এটা রেজোনেন্স করে আবার পাই বন্ড গঠন করতে পারে। এখন রেজোনেন্সটা কি সেটা আমরা পরে জানবো। হলো এই হলো ভিএসিপিআর এর সাহায্যে তোমার স্ট্রাকচার গঠন করা। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, আমি কতগুলো স্ট্রাকচার এই যৌগ লিখে দিচ্ছি। যেমন যেটা প্রথমেই বললাম ওয়াটার, তারপর মিথেন, অ্যামোনিয়া, PCl5, SF6, XCO2, F4, XCO3, I3-, SO4 2-, CO3 2-, NO3-, ঠিক আছে, তারপরে CCl4 হচ্ছে, তারপরে ধরো H3O+, ClF2-, NH4+। এই যে যৌগ বা মূলকগুলো দিলাম, তোমরা প্রত্যেকটা পাতাতে, এই যে একটা পাতা দুটো ভাগ করে নেবে, একদিকে শঙ্করায়ন ধরে স্ট্রাকচার করবে আর একদিকে VSEPR ধরে স্ট্রাকচার গুলো করবে। এরও আমাদের ওই H=V+X-C+A, এরও H মোট ইলেকট্রন জোড় সমান V+X-C+A করে আমাকে দুদিনের মধ্যে এগুলো করে পাঠাবে। ঠিক আছে, এই হলো আমাদের ভিএসিপিআর থিওরির প্রথম তত্ত্ব, যে তত্ত্ব থেকে আমরা কোনো একটা সমযোজী যৌগের জ্যামিতিক গঠন কি হয় সেটা বার করতে পারলাম। এরপর আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাব। ভিএসিপিআর তত্ত্বের 2 নম্বর পয়েন্টটা কি বলা হচ্ছে না, কোনো সমযোজী যৌগে কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ার, যেটাকে আমরা বললাম নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই কোনো সমযোজী যৌগে কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যত বেশি হবে, ইলেকট্রন জোড়ের সংখ্যা যত বেশি হবে, বন্ধন কোণ তত ছোট হবে। হয়েছে? তাহলে কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যত বেশি হবে, বন্ধন কোণ তত ছোট হবে। এটা মানে কি, আমাদের জল আর অ্যামোনিয়া, অর্থাৎ আমাদের 1 নম্বর পয়েন্টে আমরা এই পর্যন্ত পড়েছিলাম ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার, মানে কতগুলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে, কিভাবে তার জ্যামিতিক গঠন পাচ্ছি, সেটা আমরা 1 নম্বরে পড়েছি। এখন 2 নম্বরে এবার আমরা চলে আসবো পুরোটা, অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন। এখন ইলেকট্রন মানে কি, তাদের মধ্যে বিকর্ষণ হবে। এখন সেই বিকর্ষণটা
কিভাবে হয় এবং বিকর্ষণ হলে একটা জিনিসই ঘটে, সেটা হচ্ছে বন্ধন কোণের মান যা হওয়া উচিত ছিল তা সেটা না হয়ে পরিবর্তন হয়। এখন পরিবর্তন হয়ে সাধারণত কমে যায়। এখন কতটা কমে, কেন কমে, সেটাই আমরা পড়ব। তাহলে কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যত বেশি হবে বন্ধন কোণ তত বেশি হবে। জল আর অ্যামোনিয়া দুটো স্ট্রাকচারই হচ্ছে চতুস্তলকীয়। হয়েছে? এর ক্ষেত্রে এক জোড়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে এক জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর তিনটে বন্ধন ইলেকট্রন জোড়। কিন্তু জলের ক্ষেত্রে দু জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আর দুটো সিগমা বন্ধন, অর্থাৎ দুটো বন্ধন ইলেকট্রন জোড়। এখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে এলপি বলা হয় আর বন্ধন ইলেকট্রন জোড়কে বিপি বলা হয়, লোন পেয়ার বন্ড পেয়ার। হয়েছে? এখন এই যে বন্ড পেয়ার আর এই লোন পেয়ার গুলোর মধ্যে কারা বেশি মুক্ত অবস্থায় আছে? লোন পেয়ার গুলো, কারণ লোন পেয়ার গুলো তো বন্ধন করেনি। তাহলে যত মুক্ত অবস্থায় থাকবে তত কি হবে, বিকর্ষণটা বেশি হবে। দুটো বাচ্চা ছেলে ছেড়ে দেওয়া হয়েছে, তারা বেশি মারামারি করবে না ধরে থাকলে বেশি মারামারি করবে? ছেড়ে দিলে তাহলে যত ফ্রি থাকবে, এই লোন পেয়ার গুলো ফ্রি। তাহলে এদের দুজনের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হবে কার থেকে? এই লোন পেয়ার আর এই বন্ড পেয়ারের তুলনায়। তাহলে আমাদের লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি, তারপরে কি হবে, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, আর এই বন্ড পেয়ারের মধ্যেও একটা রিপালশন হবে, সেইগুলো সবচেয়ে কম হবে, কারণ যেহেতু বন্ড পেয়ার গুলো ওই বন্ধনের মধ্যে কি বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে। তাহলে এই দুটো যে বিকর্ষণ, এই দুটো বিকর্ষণ বলের মানটাকে কমানোর উপায় কি? এদেরকে দূরে সরিয়ে দেওয়া। তাহলে এরা যখন দূরে সরে আসবে এখানে, আর এ যখন এখানে চলে এলো, এই বন্ধনটা কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে যত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বেশি হবে বন্ধন কোণ তত কম হবে। এখন এখানে আমার ওয়াটারের ক্ষেত্রে বন্ধন কোণ এইটা, তাহলে যেহেতু চতুস্তলকীয় তাহলে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত, কিন্তু জলের অ্যাকচুয়াল বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। ঠিক আছে? কেন কমে গেল না, এই বিকর্ষণের জন্য। এখন অ্যামোনিয়ারও তো চতুস্তলকীয় গঠন, এরও তো 109 হওয়া উচিত ছিল, কিন্তু এর বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, 107.7 ডিগ্রি। এখন এখানেও বিকর্ষণ হচ্ছে কার? এই লোন পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ার। কিন্তু লোন পেয়ার রিপালশনের থেকে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কি কম, সেজন্য এরা কম দূরে সরবে, তাহলে এরা কম সংকোচন হবে। ঠিক আছে? তাহলে এখানে লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ যত বেশি বন্ধন কোণ তত ছোট, মানে সংকোচন হয়ে গেল। এখানে কম বিকর্ষণ হলো, সেই জন্য কম কমলো, 109 থেকে 107। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, এখানে কোশ্চেনটা দেয়। আর মিথেন CH4 এটাও চতুস্তলকীয়, তাই তো? তাহলে এখানে কিন্তু বন্ধন কোণটা 109 ডিগ্রি 28 মিনিটই হয়, কারণ এখানে রিপালশন কার সঙ্গে কার? বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের, যার মানটা আমরা জানি খুবই কম। হয়েছে? সেই জন্য এই তিনটের চতুস্তলকীয় হলেও এর 109 ডিগ্রি 28 মিনিট, এর 107.3 আর এর 104.5 ডিগ্রি কেন হলো, এই হচ্ছে তার ব্যাখ্যা। ঠিক আছে? এরপর 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে হচ্ছে যে কোনো পরমাণুর, এই যে কোনো সমযোজী যৌগের যে বন্ধন কোণ, সেই বন্ধন কোণটা কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণু দুজনেরই তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে
বন্ধন কোণ বেশি হবে, হয়েছে, বন্ধন কোণ বেশি হবে। আর প্রান্তীয় পরমাণুর যদি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল মানে বন্ধন কোণ কি বলছে, কম হবে। কেন? দেখো NH3 এর বন্ধন কোণ আমরা কিছুক্ষণ আগেই পড়লাম 107.3 ডিগ্রি, কিন্তু NF3 এর বন্ধন কোণ হচ্ছে 102 ডিগ্রি 29 মিনিট। কেন? দেখো NH একটা লোন পেয়ার, NF3FF, হয়েছে। যেহেতু নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমরা তড়িৎ ঋণাত্মকতা মানে কি জানি, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় যে ধর্মের জন্য কোনো একটা পরমাণুর দিকে সরে আসে সেটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এখন হাইড্রোজেন আর এখন বন্ধন ইলেকট্রন জোড়টা মিডিলে থাকা উচিত, কিন্তু যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাইট্রোজেনের কাছে সরে আসে। আর এখানে হচ্ছে কি ফ্লুরিনের বেশি, তাই তো, তাহলে ফ্লুরিনের কাছে সরে আসে, ফ্লুরিনের কাছে ইলেকট্রন জোড়গুলো কি হয়েছে, সরে। তাই যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেজন্য ইলেকট্রন জোড়গুলো এখানে সরে আসে নাইট্রোজেনের কাছে, আর ফ্লুরিনের যেহেতু বেশি তাহলে ফ্লুরিনের কাছে সরে আসে। তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণু যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে বন্ধন ইলেকট্রন যেগুলো কাছে সরে আসার জন্য বিকর্ষণ বেড়ে যাবে, সেই জন্য বন্ধন কোণটা কি হবে, বড় হবে, তাই 107.3 ডিগ্রি। কিন্তু ফ্লুরিনের কাছে সরে আসার জন্য তাদের মধ্যে বিকর্ষণ বলটা কমে গেছে, তাহলে আকর্ষণ বেড়ে গেছে, সেজন্য কাছে চলে আসে, সেই জন্য এই আকর্ষণ বলের জন্য বন্ধন কোণটা সংকোচন হয়ে যায়। তাই NF3 ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 102 ডিগ্রি 29 মিনিট। ঠিক আছে, এরপর 4 নম্বর পয়েন্টটা হলো বন্ধন বহুকতা। সেটা কি না, দুটো পরমাণুর মধ্যে বন্ধনের সংখ্যা তাকেই বলা হয় বন্ধন বহুকতা। তাহলে এক্ষেত্রে এক কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড হয়। তাহলে বন্ধন বহুকতা যদি বাড়ে তাহলে বন্ধন কোণটাও কি হবে, বাড়বে। বন্ধন বহুকতা বাড়লে বন্ধন কোণ বাড়বে। আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে জানি sp3 মানে 109 ডিগ্রি 28 মিনিট, ডবল বন্ড মানে 120, ট্রিপল বন্ড মানে 180 ডিগ্রি। ঠিক আছে, আর 5 নম্বর লাস্ট যে পয়েন্টটা হচ্ছে ভিএসি পেয়ার তত্ত্বের, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর কোনো একটা সমযোজী যৌগে কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষে যদি ফাঁকা কক্ষক থাকে তাহলে ফাঁকা কক্ষক যদি থাকে তাহলে লোন পেয়ার আর যে বন্ড পেয়ার তাদের মধ্যে বিকর্ষণটা বেশি হবে, ফলে বন্ধন কোণের সংকোচন বেশি হবে এবং বন্ধন কোণের মানটা কি হবে, বন্ধন কোণ কম হবে। যেমন H2O 104.7 ডিগ্রি, কিন্তু H2S এর হচ্ছে মাত্র 92 ডিগ্রি, কারণ H2S এর মধ্যে সালফারের ফাঁকা ডি অরবিটাল থাকে, সেজন্য বিকর্ষণ বেশি হয়ে কোণগুলোর এই H2S এর ক্ষেত্রে এই যে এইটা আর H2 এর ক্ষেত্রেও তাই, এইটা এখানে ফাঁকা কক্ষক থাকা এদের মধ্যে বিকর্ষণটা বেশি হয়ে বন্ধন কোণটার সংকোচনটা বেশি হবে, তার ফলে বন্ধন কোণটা কম হয়।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভিএসি পেয়ার থিওরি, যার সাহায্যে আমরা কোনো একটা সমযোজী যৌগের জ্যামিতিক গঠন, তার বন্ধন কোণের মান কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা করতে পারছি। হলো, তোমাদের যে কাজটা বললাম সেটা দুদিনের মধ্যে করে পাঠাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।